আমাদের কাছে আজকে শহীদ ইউসুফ তার পরিবারের বর্গ এসেছিলেন। শহীদ ইউসুফকে জুলাই অভ্যুত্থানের সময় ধানমন্ডি এলাকায় নির্মমভাবে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে এবং পরবর্তীতে 5টি গুলি করে হত্যা করা হয় এবং পরে তার লাশ বেওয়ারিশ হিসাবে সেটিকে দাফন করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পরবর্তীকালে যে অন্তর্বর্তীকালীন সরকার আসে, তখন এই শহীদদের তালিকা করা এবং শহীদদের পরিবারদের পুনর্বাসনের জন্য যারা নিয়োজিত ছিলেন, তারা এই শহীদ ইউসুফ কেসটাকে সন্দেহজনকভাবে বৈষম্যের স্বীকার করেন এবং সেটাকে অত্যন্ত অবহেলার চোখে দেখেন। যার ফলে যেটি হয়েছে যে আজকের ডেট পর্যন্ত, আজকে আমরা কথা বলছি 1 মার্চ 2026, এখন পর্যন্ত গ্যাজেট নোটিফিকেশন করা সম্ভব হয় নাই। তো আমি যতটুকু এটার বিষয়ে ইনডেপথ জানতে পারলাম যে এখানে ডিএনএ টেস্টের একটা প্রশ্ন ছিল, যার কারণে কিছুটা সময় বেশি লেগেছে। তারপরেও এত সময় লাগার কথা না যতটা এখানে সময় দেয়া, মানে সময় এসেছে যেটাকে ব্যবহার হয়েছে তার থেকে অনেক কম সময় এটা করার কথা ছিল। তা আমরা শহীদের যে মা, শহীদ ইউসুফের মা, ওনার নাম হচ্ছে মোসাম্মদ সাথী। ওনার সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতার পরে যেটা জানতে পারলাম যে শহীদ ইউসুফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলেন বিধায় তাকে এইভাবে অবহেলা করা হয়। এই কেসটা নিয়ে তিনি মাসের পর মাস আমাকে অনেকগুলা ঘটনা বলেছেন, তা আমি সামারিটা বলছি। মাসের পর মাস বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন অফিসে গিয়ে সেখানে তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সেখানে অনেকের হাতে ধরেছেন, কারো পায়ে ধরেছেন ও কাকুতি মিনতি করেছেন যে শহীদ ইউসুফের কবরটাকে পাকা করার জন্য, অন্য কোনো আর্থিক সহায়তার জন্য। কিন্তু মানে এটা অত্যন্ত দুঃখজনক। এবং তখন যে দায়িত্বে ছিল তামিম খান, প্রধান সমন্বয়কারী, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত তালিকা যাচাই বাছাই কমিটি, অর্থাৎ বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তামিম খান নামে ব্যক্তি, যিনি ছিলেন প্রধান সমন্বয়কারী জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত তালিকা যাচাই বাছাই কমিটি, ঢাকা জেলার, তার কাছে বারবার সমস্ত তথ্য প্রমাণ ছবি এগুলা দেয়া সত্ত্বেও সে এখানে কোনো ভ্রুক্ষেপ করে নাই। সে যেহেতু ইউসুফ ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিল, আমরা ধারণা করছি সেই কারণে তাকে এই চরম বৈষম্যের শিকার হতে হয়েছে। যদিও কিনা সে দেশের জন্য শহীদ হয়েছেন, জুলাই অভ্যুত্থানে একজন সম্মুখ সমরের যোদ্ধা ছিলেন এবং আপনাকে তো বলেছি তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয় এবং পরবর্তীতে 5টা গুলি করে তাকে শহীদ করা হয়। তো এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত এই পরিবার কোনো একটা টাকা কম্পেনসেশন পান নাই, বরঞ্চ তারা অত্যন্ত দরিদ্র পরিবারের ছিলেন। শহীদ ইউসুফ, তার বাবা একজন রিক্সা চালক, মা তিনি একজন হকার, কাপড় বিক্রি করেন একজন হকার হিসেবে। তো এই পরিবারটির উপর দিয়ে যে এত দীর্ঘ সময় তারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন ডিসি অফিস, অমুক অফিস তমুক অফিস, এই যে ব্যুরোক্রেসির খপ্পরে পড়ে গিয়েছিলেন এবং সেখানে তাদের তো একটা বড় সময় অপচয় হয়েছে, অর্থ অপচয় হয়েছে, একটা টাকা কম্পেনসেশন কিন্তু তারা পান নাই। এখানে শহীদ ইউসুফের মা আরও আমাকে জানিয়েছেন যে তিনি একজন ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত রোগী এবং শহীদ ইউসুফের বাবা এই ইউসুফের চলে যাওয়ার পর 2বার স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তো যাই হোক, জিনিসটা অত্যন্ত দুঃখজনক না শুধু নয়, এটা জাতির জন্য লজ্জাজনক যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা করবে, যাচাই বাছাই করবে, এটা তো একটা পবিত্র ইমানি দায়িত্ব হিসাবে পালন করার কথা ছিল, সেটি না করে তারা সেখানে তারাই বৈষম্য করেছে। যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সেটা সরকার পতনের আন্দোলনে, গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের রূপ নেয়, সেইখানে একজন শহীদের সাথেই বৈষম্য করা হলো ঠিক তার পরপর। এবং আজকে পর্যন্ত যেটা বললাম, কোনো কম্পেনসেশন পায় নাই। আমাদের দলের মিডিয়া উইংয়ের মাধ্যমে আমাকে নির্দেশ প্রদান করা হয় যাতে আমি শহীদ ইউসুফের পরিবারবর্গের সাথে আমি যোগাযোগ করি। পরশুদিন রাতে জানার পরে আজকে আমরা সেই মিটিংটি মন্ত্রণালয়ে করেছি এবং সমস্ত তথ্য নিয়ে জুলাই অভ্যুত্থান অধিদপ্তরের যিনি উপসচিব আছেন ফারুক সাহেব, উনিও উপস্থিত ছিলেন এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেখানেও কথা বলেছি। আসলে একটা জিনিস, যে বাংলাদেশের যে পরিবর্তনের কথাটা আমরা বলছি, সেই পরিবর্তনের পরটাও এখন পর্যন্ত
দৃশ্যমান হচ্ছে না, কারণ আমরা যে আমলাতান্ত্রিক জটিলতার যে বিষয়টি সেটি দেখছি যে সে আগের জায়গাতে রয়ে গিয়েছে অথবা আরও নিম্নমুখী হয়ে পড়েছে। তো এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই ধরনের কেসগুলা এগুলাকে চরম অবহেলার শিকার হতে হয়। তো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত তার সাথে কথা বলেছি, কারণ সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেটা যাবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, সেখানে MIS হবে, তারপরে এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আসবে, তারপরে ওনারা পাবেন। তো আমরা এখন যেটা আমাদের করণীয়, যেটা আমরা করতে চাচ্ছি যে রেস্ট অফ দ্য প্রসেসটা যাতে একেবারে দ্রুত করে নিয়ে আসা যায়, কারণ এখানে DNA টেস্ট সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসক, CID, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সকল প্রক্রিয়া দীর্ঘসূত্রতা হলেও সকল কিছুই সম্পন্ন করে এটিকে একেবারে সত্যায়িত করা হয়েছে। 12 জনের এরকম তালিকা আমরা পেয়েছি, তার মধ্যে শহীদ ইউসুফ একজন। তা আমরা শহীদ ইউসুফের প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি এবং এইভাবে যারা হয়রানির শিকার হয়েছেন রাজনৈতিক পরিচয় থাকার ফলে, অথচ আন্দোলন সংগ্রাম বলেন বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিগত 17 বছরে মুখ্য ভূমিকাই পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার সর্বোচ্চ অগ্রভাগে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তাই এক ছাত্র দলের একজন নেতার সাথে এই ধরনের চরম অবহেলা, চরম অবমাননাকর এবং অপমানজনক আচরণ তার পরিবারের সাথে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন এই বিষয়ে সংশ্লিষ্ট, তারা এই কাজটি করেছেন। তাদের এই কাজের আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি, এবং আমরা আপনাদের মাধ্যমে, সমস্ত মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাই যে এরকম যদি আরও কোনো ঘটনা ঘটে থাকে, কেস থেকে থাকে, মিডিয়া বাইরে আপনারা এটা তুলে আনবেন, কারণ এই পরিবারগুলা বেশিরভাগই অনেক প্রান্তিক পর্যায় থেকে উঠে এসেছেন। তাদের পক্ষে আর কত দৌড়াবে? একজন মা, তিনি ব্রেস্ট ক্যান্সার নিয়ে যদি 8 মাস 9 মাস ধরে দৌড়াদৌড়ি করার পরে কোনো ফল পান নাই। তো সেই বিষয়গুলো আমরা কারেকশন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাদেরকে কঠোর বার্তা এবং নির্দেশনা দিয়েছেন যাতে আমরা এগুলা সঠিকভাবে সম্পন্ন করি এবং দ্রুততম সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে শহীদ পরিবারদেরকে আমরা পুনর্বাসন করতে পারি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সরকারের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেই দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতবদ্ধ। বিশেষ করে যারা জুলাই যোদ্ধা ছিলেন, যারা শহীদ হয়েছেন, শহীদদের পরিবার, এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে কয়েকটি ঘটনাও ঘটেছে তাদের উপরে, এটা পূর্বের কথা বলছি আর কি, তাদের পরিবার বা তাদের উপরে কোনো ধরনের আক্রমণের চেষ্টা করা হয়েছে। তা আমি এই ব্যাপারে খুব কঠোর বার্তা দিতে চাই, যে বা যারা হুমকি দিচ্ছে তাদেরকে আমরা ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে হোক বা অন্য কোনো ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে হোক তাদেরকে আমরা খুঁজে বের করব। তারা দেশের যেই প্রান্তেই যেই কোনায় থাকুক না কেন তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে বিচার এবং শাস্তির মুখোমুখি অবশ্যই আমরা করব।